কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র অনলাইন ক্লাস পরিবেশ রসায়ন 2-তে স্বাগতম জানাচ্ছি। আমি রাজু আহমদ, সহকারী অধ্যাপক রসায়ন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকে আমরা আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন অধ্যায় থেকে। আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে চার্লসের সূত্র এবং তার প্রয়োগ, পরম শূন্য তাপমাত্রা, চার্লসের সূত্রের বিকল্প রূপ, গেলুসাকের চাপীয় সূত্র, বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের সমন্বয় সমীকরণ প্রতিপাদন এবং এর প্রয়োগ। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা গ্যাসের ক্ষেত্রে চার্লসের সূত্র ও গেলুসাকের চাপীয় সূত্র লিখতে পারবে, পরম শূন্য তাপমাত্রা ব্যাখ্যা করতে পারবে, গ্যাস সূত্রসমূহের সমন্বয় সমীকরণ ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের সমন্বয় করে সমন্বিত সমীকরণ প্রতিপাদন করতে পারবে। এই অধ্যায়ে যে গ্যাস সূত্রসমূহ আলোচনা করা হয়েছে তা হল বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গেলুসাকের চাপীয় সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্র। পরিবেশ রসায়ন লেকচার 1-এ বয়েলের সূত্র সম্পর্কে বলা হয়েছে। আজকে আমরা চার্লসের সূত্র থেকে শুরু করব। 1787 খ্রিস্টাব্দে চার্লস এবং 1802 খ্রিস্টাব্দে গেলুসাক স্বতন্ত্রভাবে স্থির চাপে গ্যাসের তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্কের সূত্র আবিষ্কার করেন। এজন্য একে চার্লসের সূত্র বা গেলুসাকের সূত্র বলা হয়। সূত্রটি হচ্ছে, আমরা জানি যে চাপ স্থির রেখে যদি একটি গ্যাসে আমরা তাপ প্রয়োগ করি, তাপমাত্রা প্রয়োগ করি, আয়তনের পরিবর্তন ঘটে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, এখানে আমরা বলবো দখলকৃত আয়তন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নির্ণীত আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। এটি হচ্ছে চার্লসের সূত্র। আমরা এই সূত্রটি একটি চিত্রের মাধ্যমে বুঝতে চেষ্টা করব। চিত্রটি হচ্ছে এরকম: একটি পাত্রে স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটি আদর্শ গ্যাস আছে ধরে নিলাম। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসটির আয়তন V0। এখন আমি এই গ্যাসটির তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করব। যদি আমি 1 ডিগ্রি বৃদ্ধি করি তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি হবে এইটুকু। চার্লসের সূত্র অনুযায়ী এখানেও স্থির। চার্লসের সূত্র অনুযায়ী এই বর্ধিত আয়তন হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে আয়তন ছিল তাকে যদি আমরা 273 দিয়ে ভাগ করি, যে ভাগফল পাওয়া যাবে অতটুকু পরিমাণ বৃদ্ধি পাবে যদি তাপমাত্রা বাড়ে। যদি তাপমাত্রা কমাই এতটুকু আয়তন হ্রাস পাবে। এখন পুরো গ্যাসটির আয়তন যদি আমরা V1 ধরি তাহলে V1 সমান হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে আয়তন ছিল তা তো থাকবেই, 1 ডিগ্রি বৃদ্ধি করাতে আয়তন বৃদ্ধি হচ্ছে V0/273, তাই মোট আয়তন হবে V0 প্লাস V0/273। আশা করি তোমরা চার্লসের সূত্র খুব সহজেই বুঝতে পেরেছ। চার্লসের সূত্র থেকে আমরা পরম শূন্য তাপমাত্রার ধারণা পেতে পারি। যে তাপমাত্রা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলি।
আমরা চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা ধারণা এখন দেখব। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন V0, T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন যদি VT হয়, তাহলে আমরা লিখতে পারি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের মোট আয়তন হবে V0 প্লাস V0 ডিভাইডেড বাই 273। এখন যদি আমি V0 কমন নিই, তাহলে থাকে V0 1 প্লাস 1 ডিভাইডেড বাই 273 সেন্টিমিটার কিউব। একইভাবে যদি আমরা তাপমাত্রা T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি, জাস্ট 1 স্থলে হবে T। আমরা যদি তাপমাত্রা হ্রাস করি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাসে গ্যাসের মোট আয়তন হবে V0 মাইনাস V0 ডিভাইডেড বাই 273। এখানে V0 যদি আমি কমন নিই, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 273। যদি আমি T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস করি, সেক্ষেত্রে জাস্ট 1 স্থলে T হবে। এভাবে তাপমাত্রা হ্রাস করতে করতে আমরা যদি মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড করি, সেক্ষেত্রে T এর স্থলে হবে মাইনাস 273। 273 বাই 273 মান হলো 1, 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, V0 ইন্টু 0 ইকুয়াল টু 0। তাহলে দেখা যাচ্ছে যে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। এই মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেডকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। আমরা পরম শূন্য তাপমাত্রার ধারণাটি যদি আমরা লেখচিত্রে দেখি, তাহলে কিভাবে হবে। এটি একটি লেখচিত্র। এখান থেকে দেখছি যে x অক্ষে তাপমাত্রা, y অক্ষে আয়তন দেওয়া আছে। তাপমাত্রা যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন আয়তন 16 লিটার। তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আয়তন 12 লিটার। তার মানে তাপমাত্রা হ্রাস করলে আয়তন হ্রাস পাচ্ছে। তাপমাত্রা যখন মাইনাস 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আয়তন তখন 8 লিটার। তাপমাত্রা যখন মাইনাস 200 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন এটি 4 লিটার। এভাবে কমাতে কমাতে যখন আমরা মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড করব, আয়তন তখন 0। আমরা লেখচিত্র থেকেও পরম শূন্য তাপমাত্রার ধারণা পেতে পারি। আশা করি শিক্ষার্থীরা তোমরা পরম শূন্য তাপমাত্রা ততক্ষণে বুঝতে পেরেছ। এখন আমরা দেখব চার্লসের সূত্রের বিকল্প রূপ। চার্লসের সূত্র আরেকভাবেও প্রকাশ করা যায়। আমরা যদি স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের বেলায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন যদি V0 হয়, T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন যদি V1 লিটার হয়, একইভাবে T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন যদি V2 লিটার হয়, চার্লসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি V1 ইকুয়াল টু V0 1 প্লাস T1 বাই 273। এটাকে যদি আমি সমাধান করি, তাহলে দাঁড়ায় V0 273 প্লাস T1 ডিভাইডেড বাই 273। একইভাবে আমরা V2 সমান সমান বলতে পারি V0 273 প্লাস T2 ডিভাইডেড বাই 273। এখন 1 নং সমীকরণকে যদি আমরা 2 নং দ্বারা ভাগ করি, তাইলে সমীকরণটি দাঁড়ায় V1 ডিভাইডেড বাই V2 273 T1 ডিভাইডেড বাই 273 T2। আমরা জানি যে কোনো তাপমাত্রার সাথে 273 যোগ করলে এটি হয় পরম তাপমাত্রা। পরম তাপমাত্রাকে আমরা প্রকাশ করি T, ব্লক লেটারে T দ্বারা। তাইলে এটা সমান সমান আমরা লিখতে পারি T1, এটা সমান সমান আমরা লিখতে পারি T2। এখান থেকে আমরা লিখতে পারি V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2। এখান থেকে লিখতে পারি V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। সাধারণভাবে যদি লিখি, আমরা লিখব V বাই T ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখান থেকে আমরা লিখতে পারি V ইকুয়াল টু KT। আমরা যদি Kটা তুলে দিতে চাই, সমানুপাতিক চিহ্ন দিব, তাহলে V সমানুপাতি T। তাহলে চার্লসের সূত্রের আরেকটা রূপ আমরা পেলাম যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের দখলকৃত আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। আমরা লেখচিত্রে চার্লসের সূত্র দেখব। চার্লসের সূত্রে যে সমীকরণটা আমরা পেয়েছি, সেটি হচ্ছে V ইকুয়াল টু KT।
ভি ইকুয়াল টু কেটি সমীকরণটি একটি ওয়াই ইকুয়াল টু mx সমীকরণ। ভি কে ওয়াই অক্ষে, টি কে যদি আমরা এক্স অক্ষে স্থাপন করি তাহলে যে লেখচিত্রটি পাবো, টি এক্স অক্ষে ভি ওয়াই অক্ষে, লেখচিত্রটি হবে মূল বিন্দুগামী সরলরেখা, যেহেতু এটি ওয়াই ইকুয়াল টু mx। এই সরলরেখায় যেহেতু চাপ স্থির, তাই এই রেখাটিকে আমরা বলবো আইসোবার বা সমচাপ রেখা। একইভাবে এই সমীকরণটিকে এভাবেও প্রকাশ করতে পারি, ভি বাই টি ইকুয়াল টু কে। এই সমীকরণের মিনিংটি হচ্ছে আমরা যদি টি পরিবর্তন করি, ভি বাই টি পরিবর্তিত হবে না, এটা কনস্ট্যান্ট থাকবে। আমরা এক্স অক্ষে টি এবং ওয়াই অক্ষে যদি ভি বাই টি স্থাপন করে লেখচিত্র অঙ্কন করি তাহলে কি হবে, সরলরেখা। এখানে তাপমাত্রা বাড়তেছে, ভি বাই টি কিন্তু বাড়তেছে না, ভি বাই টি কনস্ট্যান্ট। আশা করি তোমরা চার্লসের সূত্রের এই লেখচিত্রটি বুঝতে পেরেছ। চার্লসের সূত্রটি আরেকভাবেও প্রকাশ করা যায়। যদি আমি একাধিক চাপে চার্লসের সূত্র দেখি, চাপ P1 এটাও মূলবিন্দুগামী সরলরেখা, P2 এটাও মূলবিন্দুগামী সরলরেখা, P3 এটাও মূলবিন্দুগামী সরলরেখা। এখানে যতটা পাঠ নিব টি, যতটা পাঠ নিব টি এগেইনস্ট ভিতে, সবগুলির ক্ষেত্রে P স্থির, এখানে P2 স্থির, এই লাইন বরাবর P1 স্থির। এখানে খেয়াল করো, তোমরা বয়েলের সূত্র থেকে জানো চাপের সাথে আয়তনের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তার মানে P3 এখানে সবচেয়ে বেশি হবে, তারপরে P2, তারপরে P1। একইভাবে আমরা যদি গ্রাফটি এইভাবে দেখাই, এক পাশে টি আরেক পাশে ভি বাই টি, আমরা একাধিক চাপে যদি দেখি তাহলে সব ক্ষেত্রেই দেখা যাবে এটি একটি সরলরেখা, যেখানে তাপমাত্রা পরিবর্তন করলেও ভি বাই টি পরিবর্তন হয় না। এই রেখা বরাবর চাপ স্থির, এই রেখা বরাবর চাপ স্থির, এই রেখা বরাবর চাপ স্থির। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা চার্লসের সূত্রের লেখচিত্র খুব সহজেই বুঝতে পেরেছ। এখন আমরা দেখব চার্লসের সূত্র ভিত্তিক গাণিতিক সমস্যা। চার্লসের সূত্র দিয়ে গাণিতিক সমস্যা সমাধান করা যায়। আমরা একটা অঙ্ক দেখব। এই অঙ্কটি সমাধান করতে যে প্রথমে আমাকে দেখতে হবে যে কি কি তথ্য দেওয়া আছে, তারপর দেখতে হবে কি চাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে কত আয়তন গ্যাস বেরিয়ে যাবে, তাহলে শেষ আয়তন আমাকে নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে গ্যাসের প্রাথমিক আয়তন 12 লিটার, প্রাথমিক তাপমাত্রা দেওয়া আছে 55 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। সেন্টিগ্রেডটাকে অবশ্যই কেলভিনে নিতে হবে। কেলভিনে নিতে হলে এখানে 273 দ্বারা যোগ করতে হবে। তাহলে প্রাথমিক তাপমাত্রা দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে কেলভিনে নিলে 298। পরিবর্তিত তাপমাত্রা দেওয়া আছে 55 ডিগ্রি সেন্টিগ্রেড বা T2 দেওয়া আছে 55, এটার সাথে 273 যোগ করে কেলভিনে নিতে হবে। আমাকে বের করতে হবে পরিবর্তিত আয়তন কত। যেহেতু এখানে দেখা যাচ্ছে যে চাপ স্থির, স্থির চাপ কথাটা উল্লেখ আছে, তাই এখানে চার্লসের সূত্র প্রযোজ্য হবে। চার্লসের সূত্রটা কি? V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। এখান থেকে V2 নির্ণয় করতে হবে। মানগুলি যদি আমি বসিয়ে দিই, রেজাল্টটা পাওয়া গেল 13.208 লিটার। এখানে দেখো এইটি কিন্তু চাওয়া হয় নাই, বলা হয়েছে কত আয়তন গ্যাস বেরিয়ে যাবে। তাহলে সিলিন্ডারের আয়তন ছিল প্রাথমিক কত 12 লিটার, এখন পরিবর্তিত আয়তন হচ্ছে 13.208 লিটার। দুটার পার্থক্য যা, সেই পরিমাণ গ্যাসই বেরিয়ে যাবে। তাহলে গ্যাস বেরিয়ে যাবে 1.208 লিটার। তাহলে চার্লসের সূত্র প্রয়োগ করে এই জাতীয় যে কোনো সমস্যার সমাধান তোমরা করতে পারো। এখন আসো গেলুসাকের চাপীয় সূত্র। গেলুসাকের চাপীয় সূত্রটা কি? এখানে আয়তন স্থির থাকবে, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে আমরা যদি ম্যাথমেটিক্যালি দেখি, P সমানুপাতি T যখন V স্থির, বা P ইকুয়াল টু KT, এখানে K হচ্ছে সমানুপাতিতার ধ্রুবক।
এখান থেকে আমরা লিখতে পারি P/T ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন আমরা যদি চাপ পরিবর্তন করে P1 হয়, তাপমাত্রা পরিবর্তন করে T1, T2, T3 এবং Tn হয়, সেক্ষেত্রে চাপ পরিবর্তিত হয়ে হবে P1, P2, P3 এবং Pn। এখান থেকে আমরা লিখতে পারি P1/T1 equal to P2/T2 equal to P3/T3 equal to Pn/Tn। এখন লেখচিত্রের সাহায্যে গেলুসাকের চাপীয় সূত্র ব্যাখ্যা করা যায়। আমরা গেলুসাকের চাপীয় সূত্র থেকে যে সমীকরণটি পেয়েছি সেটি হচ্ছে P equal to KT। এটিও কিন্তু একটি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমরা যদি x অক্ষে T, y অক্ষে P নিয়ে লেখচিত্র অঙ্কন করি, তাহলে এটিও একটি মূল বিন্দুগামী সরলরেখা হবে। তবে এখানে লক্ষ্য রাখতে হবে, যেহেতু এখানে v স্থির, তাইলে এই রেখাটির নাম হবে আইসোকোর বা সম আয়তনীয় রেখা। এটাকে এভাবে আমরা প্রকাশ করতে পারি P/T equal to K। তার মানে তাপমাত্রা পরিবর্তন হবে, কিন্তু P/T পরিবর্তিত হবে না, এটি ধ্রুবক থাকবে। আমরা যদি x অক্ষে T এবং y অক্ষে P/T স্থাপন করি, যে লেখচিত্রটি পাওয়া যাবে তা একটি সরলরেখা হবে। এখানে T পরিবর্তন হচ্ছে, কিন্তু P/T পরিবর্তিত হয় না, এটি ধ্রুবক থাকে। আশা করি তোমরা গেলুসাকের চাপীয় সূত্র বুঝতে পেরেছ। আমরা এখন গেলুসাকের চাপীয় সূত্র ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করতে চেষ্টা করব। একটি গাণিতিক সমস্যা এরকম, এখানে দেখা যাচ্ছে যে আয়তনটা স্থির আছে, 120 লিটার আয়তন। এখানে তাপমাত্রা 2টা দেওয়া আছে, চাপও 2টা দেওয়া আছে, চাপের পরিবর্তন দেওয়া আছে। তো আমরা এখন দেখি, এখানে গ্যাসের প্রাথমিক চাপ P1, প্রাথমিক তাপমাত্রা T1 দেওয়া আছে, T1 100 অ্যাটমসফিয়ার, T1 দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে কেলভিনে নিতে হবে। পরিবর্তিত তাপমাত্রা T2 90 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে কেলভিনে নিতে হবে। পরিবর্তিত চাপটা কত আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে গেলুসাকের চাপের সূত্র ব্যবহার করে P2 নির্ণয় করব। P2 এর মান এখানে পেলাম 121.81 অ্যাটমসফিয়ার। আমাকে কিন্তু এটা নির্ণয় করতে বলে নাই, বলছে যে কক্ষের তাপমাত্রা 90 ডিগ্রি সেন্টিগ্রেড করলে সিলিন্ডারটি বিস্ফোরিত হবে কি। সিলিন্ডারটি বিস্ফোরিত হবে কিনা, সিলিন্ডারটি এখানে চাপ সহ্য করতে পারে কত, 120 অ্যাটমসফিয়ার, কিন্তু এটা হয়ে গেছে কত, 121 অ্যাটমসফিয়ার। তাই এটি সিলিন্ডারটি চাপ সহ্য করতে পারবে না এবং বিস্ফোরিত হবে। আশা করি তোমরা গেলুসাকের চাপীয় সূত্র ব্যবহার করে এই জাতীয় যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। এখন আমরা দেখব বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের সমন্বয় সমীকরণ। বয়েলের সূত্র থেকে আমরা জানি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের দখলকৃত আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। একইভাবে চার্লসের সূত্র হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের দখলকৃত আয়তন তার কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রার সমানুপাতিক। এখন যদি আমরা গ্যাসের আয়তন V, চাপ P এবং কেলভিন তাপমাত্রা T হলে আমরা লিখতে পারি বয়েলের সূত্র থেকে V ব্যস্তানুপাতিক P যখন T স্থির, চার্লসের সূত্র থেকে V সমানুপাতিক T যখন P স্থির। এখন সমীকরণ 1 এবং 2 থেকে আমরা লিখতে পারি V সমানুপাতিক 1/P ইন্টু T যখন T ও P উভয়ই পরিবর্তনশীল। এখান থেকে আমরা লিখতে পারি, এটা যদি তুলে দিতে চাই এখানে K দিতে হবে, তাহলে V সমান সমান K T/P। একইভাবে PV ইকুয়াল টু KT, আমরা লিখতে পারি PV/T ইকুয়াল টু K। এখন যদি আমরা চাপ পরিবর্তন করে P1 তাপমাত্রা T1 করি, তাহলে আয়তন V1 হবে। একইভাবে চাপ P2 আয়তন P2 তাপমাত্রা T2 উভয় ক্ষেত্রেই সমান সমান হবে K।
এখন 3 নং এবং 4 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি P1 V1 by T1 equal to P2 V2 by T2 equal to K। আমরা এখান থেকে লিখতে পারি P1 V1 by T1 equal to P2 V2 by T2। সাধারণভাবে যদি আমরা লিখি তাহলে আমরা লিখব PV by T equal to K। এটি হচ্ছে, এখান থেকে আমরা লিখতে পারি PV equal to KT। এটি হচ্ছে বয়েল এবং চার্লসের সমন্বয় সমীকরণ। এখন আমরা আদর্শ গ্যাস কাকে বলে দেখব। যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র মানে গ্যাস সূত্রসমূহ মেনে চলে তাদেরকে বলছি আমরা আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যসমূহ, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক হবে, PV equal to K হবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV equal to nRT সমীকরণ মেনে চলবে। স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে কমালে গ্যাসের আয়তন 0 হবে। আদর্শ গ্যাসের অণুগুলির অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রা বাড়াইলে অভ্যন্তরীণ শক্তি বাড়বে। আদর্শ গ্যাস অণুগুলির মধ্যে সংঘর্ষ স্থিতিস্থাপক, তার মানে গ্যাসের অণুগুলি পরস্পরের সাথে যে বেগে ধাক্কা খেবে সেই বেগে ফিরে আসবে, বেগের কোনো পরিবর্তন হবে না। গ্যাসের অণুগুলির গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক হবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীল গুণক Z equal to 1। সংকোচনশীল গুণক আমরা পরবর্তী লেকচার 5-এ এটা নিয়ে কথা বলবো। এখন আমরা বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রের গাণিতিক সমস্যার সমাধান করতে চেষ্টা করব। একটি গাণিতিক সমস্যা এখানে দেওয়া আছে। এই সমস্যাটি সমাধান করতে হলে আগে দেখতে হবে কি কি তথ্য দেওয়া আছে। এখানে দেওয়া আছে তাপমাত্রা T1 প্রাথমিক, এটাকে কেলভিনে নিতে হবে। আয়তন দেওয়া আছে 1200 মিলিলিটার, চাপ দেওয়া আছে 765 মিলিমিটার মার্কারি প্রাথমিক অবস্থায়। দ্বিতীয় অবস্থায় চাপ, এখানে বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া আছে 1 বায়ুমণ্ডলীয় চাপ। যেহেতু এখানে চাপটা মিলিমিটার মার্কারিতে, এটাকেও আমরা মিলিমিটার মার্কারিতে নিতে হবে। আমরা জানি 1 বায়ুমণ্ডলীয় চাপ মানে 760 মিলিমিটার মার্কারি। শেষ আয়তন V2 দেওয়া আছে 1500 মিলিলিটার। শেষ তাপমাত্রা T2 সমান সমান কত এটা বের করতে হবে। আমরা বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র ব্যবহার করে, সমন্বয় সমীকরণ ব্যবহার করে আমরা দেখি P1 V1 by T1 equal to P2 V2 by T2। এখন T2 সমান সমান হবে P2 V2 T1 divided by P1 V1। এখন যদি আমরা মানগুলি বসিয়ে দেই, যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে 370.06 কেলভিন। কিন্তু আমাকে কেলভিনে না, এখানে নির্ণয় করতে বলছে কত সেন্টিগ্রেড তাপমাত্রায়, তার মানে সেন্টিগ্রেডে নিতে হবে। সেন্টিগ্রেড, কেলভিন থেকে সেন্টিগ্রেডে নেওয়ার রাস্তাটা হচ্ছে এখান থেকে -273 যদি আমরা বিয়োগ করে দিই, 370.06 -273, তাহলে আমরা যেটা পাবো 97.06 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা আশা করছি বয়েল এবং চার্লসের সমন্বয় সমীকরণ ব্যবহার করে এই জাতীয় যে কোনো সমস্যার সমাধান তোমরা করতে পারবে। লেখচিত্র ভিত্তিক সমস্যা, এটা তোমরা বাসায় চেষ্টা করবে, নিজেরা গ্রুপে চেষ্টা করবে, কয়েকজন মিলে এটা সমাধান করার চেষ্টা করবে। দুটি লেখচিত্র দেওয়া আছে। প্রথম লেখচিত্র T এবং V, দ্বিতীয় লেখচিত্রে V ভার্সেস 1/P। প্রশ্ন হচ্ছে 1 নং লেখচিত্রে যে সূত্রটিকে সমর্থন করে তার ব্যাখ্যা দাও। এই লেখচিত্রটি যেই সূত্রটাকে সমর্থন করে, আমরা এতক্ষণ আলোচনা যা করেছি বা এর আগে যা আলোচনা হয়েছে, এই দুই আলোচনা থেকে তোমরা এই লেখচিত্রটি যে সূত্র সমর্থন করে তার ব্যাখ্যা দিবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে
উদ্দীপকের 1 নং এবং 2 নং লেখচিত্রে সমর্থিত গ্যাস সূত্রসমূহের সমন্বয় সমীকরণ প্রতিষ্ঠা করো এবং এই সমীকরণটি বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য কিনা এটা ব্যাখ্যা করবে। আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঘরে থাকি, করোনা ভাইরাস মুক্ত থাকি।